নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমি উপস্থিত রয়েছি ডাঁশা নদীর উপরে এবং আমরা গিয়ে মিশবো এখন রায়মঙ্গলে। আমরা নৌকায় যাচ্ছি এবং আজকের ভিডিওটা হচ্ছে সবচেয়ে কম খরচে কীভাবে সুন্দরবন ঘুরবেন। সুন্দরবন ভ্রমণ তো অনেকে করে থাকেন বিভিন্ন প্যাকেজে, বিভিন্ন 2 রাত 3 দিন বা এরকম প্যাকেজ করে থাকেন। তবে যাদের সময় কম এবং বাজেটও কম তারা সুন্দরবন কীভাবে ঘুরবেন। মাত্র 50 বা 60 টাকার বিনিময়ে সুন্দরবনে 2 থেকে আড়াই ঘন্টা নৌকো জার্নি, একটা সুন্দর পথ এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া এবং সেখান থেকে চলেও আসতে পারবেন। একদিনে পুরো ভ্রমণ কমপ্লিট হয়ে যাবে এবং আপনারা যদি খাবার দাবার সাথে নিয়ে আসেন তাহলে তো ভ্রমণের মজাই আলাদা হয়ে যাবে একটা গ্রুপ ধরে আসলে। তো সেই বিস্তারিত বর্ণনা থাকছে আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে। আর এখন আমরা চলেছি রায়মঙ্গলের দিকে। এখন বাজে ভোর প্রায় 5:40 বাজে। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি হাসনাবাদ লোকালের জন্য। শিয়ালদা হাসনাবাদ লোকাল আসবে মোটামুটি 4 নম্বর প্ল্যাটফর্মে। আমরা এখান থেকে যাব প্রথমে হাসনাবাদে, তারপর ওখান থেকে আমরা টোটো যায় না, অটো বা বাসে করে যাব লেবুখালী পর্যন্ত। তো এখনও পর্যন্ত দাঁড়িয়ে রয়েছি, তবে ভোরবেলার আকাশটা দেখুন, সবে শীত পড়ছে আর কুয়াশা কিন্তু বেশ ভালোই রয়েছে। মোটামুটি আমরা অনেকক্ষণ ট্রেনে উঠেছি। 6:05 ট্রেন ছিল কিন্তু 6:15 এসছে আর এখন বাজে প্রায় 7:20 আর কুয়াশা কেটে গেছে, রোদ উঠে গেছে, এরকম অবস্থা। আমাদের ট্রেন চলেছে এইরকমভাবে। আমাদের নামানোর কথা হচ্ছে 7:25, কিন্তু একটু দেরি হবে 7:30। তবে 8:30টার মধ্যে যাওয়ার চেষ্টা করবো লেবুখালীতে। দেখা যাক পৌঁছানো যায় কিনা আজকে। আমরা চলে এসেছি হাসনাবাদে। আমাদের 7:25 নামানোর কথা, 10 মিনিট দেরি হয়েছে। লেট হয়েছে, আমাদের সমানের সামনে যেতে হবে। একটা আছে মাঝখান থেকে রাস্তা, ওই দিক থেকে ধরা যায়, ওই দিক থেকে গেলে আবার সামনে যেতে হবে। ওই জন্য সামনের দিক দিয়ে বেরিয়ে একটুখানি রেল লাইনের উপর দিয়ে হেঁটে যদি আমরা যাই তাহলে সোজাসুজি আমরা অটো স্ট্যান্ডে পৌঁছে যেতে পারবো। এখান থেকে খুব তাড়াতাড়ি অটো ধরে আমাদের যেতে হবে একদম লেবুখালীতে, কারণ লেবুখালীতে 8:30তেই রয়েছে একটা বিশেষ নৌকো এবং দিনে একটা করেই থাকে সেই নৌকো, এবং তাতে করেই আজকে আমাদের যাত্রা হবে। যদি আমরা তাড়াতাড়ি যেতে পারি তাহলে সেই নৌকোটা ধরতে পারবো। আমরা চলে এসেছি পুরো ব্রিজের সামনে, ব্রিজের এই জায়গাটায়। এখান থেকে অটো ছাড়ে। এখন 8:15 বাজে। লেবুখালী যাব আমরা। এখান থেকে 28 কিলোমিটার দূরত্ব আর ভাড়া হচ্ছে মাত্র 40 টাকা। আমরা যাত্রা শুরু করেছি। মোটামুটি কতক্ষণ লাগবে গো লেবুখালী? 50 মিনিট। 8:30 একটা নৌকো আছে, ওটা ধরতে পারবো? কুমিরমারি ধরতেই হবে ওটা। আর আমরা যাচ্ছি ব্রিজের ওপর দিয়ে, আর এখান থেকে ডাঁশা নদীর ওপর দিয়ে যাচ্ছি। তবে এটা পেরিয়ে যখন আমরা ওই খুলনার দিকে যাব, খুলনার সামনে দিয়ে ওই ডাঁশা নদী গেছে। আমরা চলে এসেছি লেবুখালীতে এবং লেবুখালীতে খুব তাড়াতাড়ি চলে এলাম। আর এখন জোয়ার জন্য জল এই পর্যন্ত চলে এসছে, না হলে এখানে অনেক বোল্ডার রয়েছে, বড় পাইপ রয়েছে, সেগুলো সব জলের নিচে থাকে কিন্তু দেখা যায়। কিন্তু এখন জোয়ার। আমি 2 মাস মতো আগে এসেছিলাম এদিকে, এই সময়টা আবার ভাটা ছিল। মানে এরকম পরিবর্তন হতেই থাকে। তো আমরা একদম পুরো জেটি ঘাটে চলে এসেছি। এখান থেকে আমাদের কুমিরমারি যাওয়ার যে নৌকো সেটা 8:30টায় ছাড়ে, আর এখন বাজে 8:30। দেখি এখন পাওয়া যায় কি না। কুমিরবাড়ি যাওয়ার নৌকা ওই পাশে দাঁড়িয়ে রয়েছে, ওদিকে ভান্ডারখালির দিকে দাঁড়িয়ে রয়েছে। তো এইগুলো জেনারেলি এই ভান্ডারখালি থেকে এখানে আসে এবং এখান থেকে চলে যায় দুলদুলির দিকে। আর আমাদের নৌকো যেটা আমরা কুমিরমারি যাব সেটা 8:30টায় ছাড়ে। এখন বাজে 8:32-33। ওই দিকে দাঁড়িয়েছে, মানে এখান থেকে ছেড়ে ওইদিকে গেছে। ভান্ডারখালি থেকে যেই লোকগুলো আসবে তারা উঠবে ওখানে, তারপর আবার এখানে আসবে। এখানে বললো যে এখানে দাঁড়িয়ে হাত উঁচু করলে বুঝে যাবে, বা এইদিকে নজর রাখে, তারা বুঝে যাবে যে আমরা আবার যাব। ওই জন্য আবার এখানে আসবে, এখানে এসে ফাইনালি ছেড়ে চলে যাবে কুমিরমারির উদ্দেশ্যে। মোটামুটি 8:30 হলেও 8:30 ছাড়ে না, 5-10 মিনিট লেট হয়। যেমন আমাদের ট্রেনটা আজকে লেট ছিল প্রায় 15 মিনিট, নাহলে আমরা 15 মিনিট আগে এখানে পৌঁছে যেতে পারতাম। আর এখন এইরকমভাবে হাত উঁচু করে রাখতে হবে।
আমাদের বোট চলে এসে, এটা হচ্ছে ছোটো মোল্লাখালী পর্যন্ত যাবে, কিন্তু আমরা যাব কুমিরমারি পর্যন্ত। তো এইরকম নীল বোট এবং উপরটা পুরো ছায়া দেওয়া রয়েছে, মানে উপরটা পুরো ঘেরা রয়েছে। বেশ কয়েকজন রয়েছে। যাত্রী কীরকম হয় এগুলোতে? ভালো লোক হয়। মানে এখান থেকে যদি আমরা ঘুরে যাই ওখান থেকে অনেক সময় লাগবে, ভাড়াও বেশি, 1 ঘন্টা বেশি লাগবে। 1 ঘন্টা বেশি লাগবে। ওতে লাগবে আর বোটে কত সময় লাগবে? 40 মিনিট। এখান থেকে কুমিরমারি 40 মিনিট মাত্র? তার বেশি না? 1 ঘন্টা। হ্যাঁ হ্যাঁ, 1-1.5 ঘন্টা লাগবে। আর আমাদের বোট চলে এসছে, আমরা উঠে ওপরের দিকে বসবো। তো আমরা বোটে চলে এসেছি, নিচেও জায়গা রয়েছে, প্রচুর লোকজন নিচে রয়েছে, তবে নিচে যাব না, আমরা উপরে যাব। কাকা ভালো আছেন? উপরে যাব, আর আজকে আমাদের পাইলট হচ্ছে এই কাকা। আর আমরা উপরে যাব, উপরে বেশ ভালো জায়গায় রয়েছে বসার জন্য। তবে উপরে যে পুরো বসার যে বড় সিট জায়গা ওইটা এটাই নেই, এটাই। আর দুটো বোট চলে এক এক দিন করে, একদিন এইটা একদিন ওইটাই আবার সামনে এতটা ছাউনি নেই, কিন্তু মানে একবার গেছিলাম ওটায়, ওপরে বসার জায়গা ছিল চৌকি মতো, এটা আবার সেটা নেই। লেবুখালীর ঘাট ছেড়ে আমাদের বোট চলে যাচ্ছে সোজা ছোটো মোল্লাখালীর দিকে। ছোটো মোল্লাখালী যেতে কতক্ষণ সময় লাগবে গো? 11টা বাজবে, মানে প্রায় 2.5 ঘন্টা। আর কুমিরমারি যেতে ওর থেকে 10-15 মিনিট কম নাকি? আধা ঘন্টা কম, মানে আমরা 10:30টায় গিয়ে পৌঁছাবো, পুরোপুরি 2 ঘন্টা লাগবে। এই দাদা বলছিল আধ ঘন্টা প্রথমে, তারপরে 1 ঘন্টা, অ্যাকচুয়াল না 2 ঘন্টা যাবে। আর 2 ঘন্টা পুরো বোট জার্নি হচ্ছে সুন্দরবনের নদীর মধ্য দিয়ে। আমরা সুন্দরবনের একদম গহীন অরণ্যের পাশ দিয়ে যাচ্ছি। এইখান থেকে দুটো যে বন রয়েছে, বনের মাঝখান থেকে এরকম সরু সরু খাড়ি বেরিয়ে গেছে। এটা যে একটা খাড়ি দেখতে পাচ্ছেন, এরকম খাড়ি বেরিয়ে গেছে, প্রচুর এরকম খাড়ি বেরিয়ে গেছে। যদি ছোট ছোট নৌকা হতো তাহলে এই খাড়ির মধ্যে যাওয়া যেত। আর যারা মাছ ধরেন তারা এই খাড়ির মধ্যে বেশি যান, কারণ খাড়ির মধ্যে বেশি মাছ, ভালো মাছ পাওয়া যায়, পার্শে বা অন্য ধরনের মাছ এগুলো পাওয়া যায়। এখান থেকে আরেকটা খাড়ি বেরিয়েছে, প্রচুর খাড়ি বেরিয়েছে। তো আমরা যেখানে যাচ্ছি সামনে ডান দিকে ডাঁশা নদী বেরিয়েছে। ডাঁশা নদী একদিকে ইছামতির সঙ্গে মিশেছে, আর একদিকে মিশেছে এইদিকে রায়মঙ্গলের সাথে। আর আরেকটু পরেই আমরা যাব সুন্দরবনের সবচেয়ে বড় নদী রায়মঙ্গলে। এটা রায়মঙ্গল হচ্ছে সুন্দরবনের সবচেয়ে বড় নদী, আর মাতলা হচ্ছে সুন্দরবনের সবচেয়ে মাতাল করা নদী, বা সবচেয়ে বেশি ঢেউ মাতলাতে। একদম জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছে, আর জঙ্গলের ওপরে যে নেটগুলো দেখা যাচ্ছে গাছের ওপরে, এগুলো হচ্ছে মিন ধরার নেট। এখন জোয়ার রয়েছে, ওর জন্য এত জল, ভাটায় জল কমে যাবে। আর যেই মাছওয়ালারা আছেন তারা এখানে এসে মিন ধরবেন। পুরো মশারির নেট সব গাছের ওপরে, এবং কতটা জল উঠবে তারা জানেন, ওই জন্য সেই পর্যন্ত রেখে গেছেন। তবে জোয়ার এখন চলছে, একটু পর ভাটা শুরু হবে, তখন আরও জল কমবে। মানে আমরা এটাই ফিরবো না, যদি এটাই ফিরি তাহলে ভাটার দৃশ্যটাও দেখতে পারবো। এখন জোয়ারের সময়, তাই একদম পাড় ঘেঁষে ঘেঁষে যাচ্ছে। তবে নৌকা চালাতে গেলে একটা জিনিস দেখতে হয়, যে পাড়ের দিকে নৌকা বেঁধে না যায়, ওর জন্য একটুখানি দূর বা একটু মেনটেন করছে দূরত্বটা এখান থেকে। তবে রায়মঙ্গলে পড়লে প্রচুর বড় নদী রায়মঙ্গল, এবং তার এপার ওপারও প্রায় দেখা যায় না সেই অবস্থা। রায়মঙ্গলের দিকেই এখন আমরা যাচ্ছি। আর এই পাশের অবস্থা দেখুন, পাড় ভেঙে কী অবস্থা হয়েছে। এই পাড়গুলো সদ্য ভেঙেছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। এই পাশে একটা ছোট্ট নৌকা নিয়ে মাছ ধরছে, পুরো পরিবার মনে হয় রয়েছে, বাবা মা ছেলে, তাই তো? চিংড়ির মিন ধরছে নাকি? আচ্ছা, চিংড়ির মিন ধরছে। আর এপাশে নৌকাগুলো দেখুন, দারুণ সুন্দর দৃশ্য লাগছে এখান থেকে। আমরা চলে এসেছি আমাদের প্রথম যে স্টপেজ, নৌকার প্রথম স্টপেজ হচ্ছে পুকুরিয়া ঘাটে। আর পুকুরিয়া ঘাট এইরকম, এর কোনো কিন্তু ঘাট তেমনভাবে করা নেই, এইরকমই ঘাট। এই হচ্ছে অবস্থা। আসলে কলকাতা বা শহরাঞ্চলে লোকাল বাস যেমন কাজ করে বা লোকাল অটো যেমন কাজ করে ট্রান্সপোর্ট হিসেবে, সুন্দরবন অঞ্চলে কিন্তু জলপথে এইরকম নৌকা কাজ করে। মানে একটা জায়গা থেকে ছেড়ে বিভিন্ন জায়গায় যাত্রী নামায় এবং ওঠায়, এইভাবেই যায়। ওই দাদা নেমে গেলেন পুকুরিয়া ঘাটে, এখান থেকে কেউ উঠলো না। আর এর পরের ঘাট আছে ডোমাপুর। এরকম অনেক ঘাট পার করে তারপর আমরা যাব। আর যদি সরাসরি যাই তাহলে এই 2 ঘন্টার সময় লাগবে,
বড়জোর 1.5 ঘন্টা, কিন্তু ঘাটে ঢোকানো, ঘাট থেকে বের করতে অনেক সময় লাগে। আর এখানকার দৃশ্যটা দেখুন কত সুন্দর। আমরা আসলাম দ্বিতীয় ঘাটে, ডোমাপুর ঘাট। ডোমাপুর ঘাটে আসলাম, তবে এই ঘাটটা দেখুন, ঘাটের কিন্তু কোনো রকম চিহ্ন নেই, মানে কোনো রকম ঘাট ঠাট কিচ্ছু করার নেই। আর অনেকে উঠছেন এখান থেকে। উপরে রোদ, হ্যাঁ ভীষণ দারুণ, এটা নিম গাছ, এখানে পুরো পাড় জুড়ে নিম গাছ লাগানো রয়েছে। আর এখানে দেখুন ঘাট হয়তো ছিল, ভেঙে গেছে। এই ঘাট ছিল আগে, না ভেঙে গেছে? ঘাট ছিল, ভেঙে এই অবস্থা হয়েছে। ওর জন্য এখন এই রকম জায়গায় নৌকো দাঁড়াচ্ছে। আর যিনি হচ্ছে সাহায্য করছে নৌকো চালাতে, গাড়ি যেমন খালাসি হয় তেমন নৌকোর যিনি সহায়ক পাইলটের, এই যে পাইলট কাকা বসে আছে, এই পাইলটের সহায়ক যে ভাই কীরকমভাবে ঠেলে নৌকাটা নিয়ে আসলো এদিকে। সিনিয়র পাইলট আছে, হেভি পাইলট। দূরে ওই কাকু মাছ ধরছেন, অনেকে মাছ ধরছেন এখানে পাড়ে দাঁড়িয়ে। মেয়েরা মাছ ধরছে। জাল ফেলে। হ্যাঁ, বাচ্চাগুলোকে নিয়ে মাছ ধরছে। এত জল, তাও বাচ্চাগুলো একদম পাশে দাঁড়িয়ে রয়েছে। আর এগুলো কিন্তু সব মাছ ধরা নৌকো। মাছ ধরা, মাছ ধরা। আমাদের নৌকা যাচ্ছে, আর ডান দিকে একটা বিএসএফ এর কার্গো শিপ রয়েছে। বিএসএফ এর একটা কার্গো শিপ রয়েছে, এখানে গার্ড দিচ্ছে বিএসএফ। আর তার পাশে স্পিড বোট রয়েছে একটা, মানে জরুরিকালীন অবস্থায় স্পিড বোট নিয়ে ধাওয়া করে যদি কোনো মানে ইললিগাল অ্যাক্টিভিটিস হয় এর উপরে। এটাই হচ্ছে কারণ। আর স্পিড বোটের ওপরেও ওরা রয়েছে, পুরো 2-3 জন সবসময় স্পিড বোটের ওপরে থাকে। আর বিএসএফ এর পুরো কার্গো শিপটা দেখা যাচ্ছে, কালার করা দারুণ। আর সামনে ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে, তো এখানেই ডিউটি রয়েছে, পুরো রায়মঙ্গল নদীর ওপরে ডিউটি। মানে কোস্ট গার্ড, বিএসএফ। যাই হোক, আর ছোট যেটা স্পিড বোট রয়েছে সেটা এখন নিয়ে বেরোচ্ছে ওরা। দেখুন স্পিড বোটটা নিয়ে বেরোচ্ছে। আর এই নৌকার দিকেই আসছে মনে হচ্ছে। কাবেরী ফোর, কাবেরী ফোর লেখা, কাবেরী ফোর। ও আচ্ছা, এটা দাঁড়াতে বললো, হয়তো কিছু দেখবে এখানে। আচ্ছা, ওনারা কি উপরে উঠবেন নাকি? আচ্ছা, চেক করবে, বিএসএফ বোট এখানে এসে চেক করবে। এটা হচ্ছে রুটিন চেক আপ, মানে সাবধানতা বা অন্য কোনো সমস্যার জন্য রুটিন চেক আপ করা হয়, সেটাই হবে এবার। জেটিতে লাগালে রুটিন চেক আপটা হবে, তারপর আমাদের নৌকো ছাড়বে। এখনও আমাদের বোটে চেকিং চলছে। বিএসএফের নতুন পুরো এখানে পুরো একটা কার্গো শিপ মতো দেওয়া হয়েছে, এখানেই খাওয়া দাওয়া, এখানেই থাকা ওনাদের। পুরো শিফটের ডিউটি। এখন 3 জন রয়েছে, 3 জন করে 8 ঘন্টা ডিউটি ওনাদের, যেটা শুনলাম। তো এসআইআর এর জন্য ভালো চেকিং চলছে। এদিক থেকে বাংলাদেশে যাওয়ার সুবিধা, ওর জন্য এইদিকে এসে সবাইকেই জিজ্ঞাসা করছে, এবং সন্দেহজনক যদি মানুষ দেখে তাহলে তাদের আইডি প্রুফ চাইছে। যদি না থাকে তাহলে বলছে যে যারা ড্রাইভার আর কি এখানে, বা যে নৌকার চালকের দায়িত্বে রয়েছে, তাকে বলছে আধার কার্ড দেখে যদি সন্দেহজনক কেউ হয়, মুখ না চেনা হয়, তাহলে আধার কার্ড দেখে ওঠাতে। এই হচ্ছে ব্যাপার এখন। এটা হচ্ছে এখনও আমাদের চেকিং চলছে, আর ওই জন্য সবাই সামনে দাঁড়িয়ে রয়েছে চেকিংয়ের জন্যে। আর এই স্পিড বোটে করে আসলো ওরা। আর যেই বোটে ওনারা রয়েছেন সেটা এখান থেকে অনেকটা দূরে, একদম ছোট্ট দেখা যাচ্ছে, ওটা অনেকটা দূরে রয়েছে। মাঝ নদীতে দাঁড়িয়ে আমাদের চেকিং চললো প্রায় 15 থেকে 20 মিনিট, এবং তারপরে আমাদের ছাড়লো। আর তারপরে আমরা যাচ্ছি পুরো মাঝ নদীতে দাঁড়িয়ে। যদি জেটি ঘাটে কেউ উঠতো নামতো, এখানে দাঁড়ানো হতো, কিন্তু এখানে কেউ নেই, ওর জন্য মাঝ নদীতে দাঁড়িয়ে এরকম চেকিং চললো। আর এই যে একটা নৌকো, ছোট্ট একটা নৌকো মাছ ধরে আসছে, দেখুন কত ছোট দেখাচ্ছে নদীর মধ্যে নৌকোটাকে। মানে এই পথে যাতায়াতের সব পাবলিক এই বোটগুলোকেই পুরো চেক করে, এবং যদি সুন্দরবন ট্যুরে যায় এদিক দিয়ে, যেগুলো ছাড়ে লেবুখালি থেকে, সেগুলোতেও চেক হয়, আর মাছ ধরার নৌকোগুলোতেও চেক হয়। এই হচ্ছে এখানকার এখন ব্যাপার।
আমরা অনেকগুলো ঘাট পেরিয়ে এসেছি, আরেকটা ঘাটে চলে এসেছি। এই ঘাটটার নাম হচ্ছে সর্দারপাড়া ঘাট, আর এটা পরে উত্তর চব্বিশ পরগনার মধ্যে। আমরা নদীর এই পাশে রয়েছি উত্তর চব্বিশ পরগনা, আর নদীর ওই পাশে যদি চলে যাই অনেকটা দূরে ওইদিকে দক্ষিণ চব্বিশ পরগনার এরিয়া পড়ছে। তো এইখানের যে ঘাট, সেই ঘাটে একটুখানি জায়গা রয়েছে তাও। আর দেখুন ওই নৌকোটা থেকে মাটি নিয়ে এসছে, বালি বালি বালি। আদা বালি এসছে স্যার। এটা কি নদী থেকে তোলা হয়েছে? আচ্ছা, নদী থেকে তোলা বালি এরকমভাবে নিয়ে এসছে। এখান থেকে বালি তুলেই বিক্রি করে? দূর থেকে কোথা থেকে নিয়ে এসছে, আচ্ছা, ঘরের কাজে লাগে। ঘরের কাজে এখান থেকে এইরকমভাবেই ট্রান্সপোর্টেশন হয়। আর একটা নৌকো যেহেতু এখানে রয়েছে, তাই একটা নৌকো থেকে আরেকটা নৌকো হয়ে এখানে কেউ নামবে না তো, হ্যাঁ নামবে, এই দিদি নামবেন এবং উঠবেও। ঘাটটা দেখুন, এখানে বেশ এতক্ষণ যেই ঘাটগুলোয় আসলাম সেই ঘাটগুলোয় একটাও নৌকো নেই, কিন্তু পুরো জঙ্গল এরিয়ার ঘাট। আর এই ঘাটটা বেশ একটুখানি, তাও একটু রয়েছে কিছু জায়গা ঘাটের জন্যে। এইভাবে সুন্দরবনে জিনিসপত্র আনা নেওয়া করা হয় নৌকোর মাধ্যমে। পুরো একটা জুতোর বড় বস্তা এখান থেকে তুলে নিয়ে গেল, এটা উঠেছিল দুলদুলি থেকে, এখান থেকে উঠে গেল। আর এইখানকার জেটিটাও দেখুন, যে ঘাট ছিল ঘাটের অবস্থা কি, ঘাট পুরো অর্ধেক ভেঙে গেছে। এই দিকের আমি বড়জোর এদিকে 2 থেকে 3 মাস আগে এসেছিলাম এই রুটেই, 2 মাস বড়জোর হবে, তখন এই ঘাটগুলো ছিল, মানে সম্প্রতি ভেঙেছে এই ঘাটগুলো। আমরা যেহেতু এখন রায়মঙ্গল নদীর উপর দিয়ে যাচ্ছি, তাই রায়মঙ্গল নদী সম্পর্কে একটা তথ্য আপনাদের দিয়ে রাখি। রায়মঙ্গল নদী কিন্তু হিঙ্গলগঞ্জের কাছে ইছামতির যেই শাখা এসছে, এই জায়গাটা দেখুন জোয়ার জন্য এরকমভাবে ডুবে গেছে। যদি ভাটা হতো তাহলে কিন্তু এটা এতটা দেখা যেত না, ভাটা হলে এটা মোটামুটি নিচের মাটিও দেখা যেত। তো যেটা বলছিলাম, রায়মঙ্গল নদী বিশাল বড় নদী, এখানে মানে সুন্দরবনের সবচেয়ে দীর্ঘতম নদী হচ্ছে রায়মঙ্গল নদী। আর ইছামতি নদী হিঙ্গলগঞ্জের কাছে এসে 5টি জলধারায় বিভক্ত হয়ে গেছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এই রায়মঙ্গল নদী। এছাড়াও রয়েছে কালিন্দী, ঝিলা, যমুনা, এইরকম নদী, মোট 5টি ধারায় বিভক্ত হয়েছে। আর রায়মঙ্গল নদী একদিকে উত্তর চব্বিশ পরগনা, একদিকে বাংলাদেশের সাতক্ষীরা, এর মধ্যে পুরোপুরি সীমানা শেয়ার করে, মানে এটা হচ্ছে আন্তর্জাতিক সীমানা। একদিকে বাংলাদেশের সাতক্ষীরা, আর এই পাশে রয়েছে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা। আর সুন্দরবনের মধ্যে প্রবেশ করে এটা জল পুরো লবণাক্ত হয়ে গেছে। আর সুন্দরবনের মধ্যে প্রবেশ করে এদিকে উত্তর চব্বিশ পরগনা, আর একদিকে দক্ষিণ চব্বিশ পরগনা, এই দুটো জেলাকে পৃথক করেছে এই নদী এই অংশে এসে। আর একটা বিষয় হচ্ছে, এই নদীটা মিশেছে কিন্তু গিয়ে পুরোপুরি বঙ্গোপসাগরে। আর সুন্দরবনের সবচেয়ে বড় নদী হওয়ার জন্য এই নদীতে প্রচুর যাতায়াত হয়, এবং এই নদীর পাশেও বেশ কিছু জনপদ গড়ে উঠেছে। ওর জন্যই আমাদের নৌকো বারে বারে থামতে থামতে যাচ্ছে বিভিন্ন ঘাটে। এই হচ্ছে রায়মঙ্গলের ব্যাপার। আর আমরা এখনও প্রায় অনেকটা যাব, যেহেতু আমাদের পুরোপুরি বিএসএফ চেকিং হলো, আধ ঘন্টা সময় ওখানেই নষ্ট হয়ে গেছে। তো আমাদের 10:30 না 11টা বাজবে পৌঁছাতে। আমরা এতক্ষণ পুরো জঙ্গলের পাশ দিয়ে এলাম, তবে এখানে একটু বসতি রয়েছে। আর এখানে নৌকো রং করে উল্টো করে রেখেছে শুকানোর জন্য। আর এখন জোয়ার জন্য এতটা জল উঠে গেছে, জোয়ার না হলে এই সমস্ত অংশগুলো এতটা জল উঠতো তো অবশ্যই না, এবং গাছগুলোও পুরোপুরি নিচ পর্যন্ত ফাঁকা থাকতো। তো এখানে একটা ছোট ঘাট রয়েছে, এই ঘাটে আমাদের নৌকো হয়তো দাঁড়াবে না, একটা নৌকো যেহেতু রয়েছে। আর ঘাটের ওখানে দেখুন আলু, পেঁয়াজ এরকম বস্তায় করে রাখা রয়েছে। আরেকটা কথা বলা হয়নি আপনাদের, এই অঞ্চলে বাইক চলে, তবে বাইকের মানে পেট্রোল পাম্প তো এই অঞ্চলে একদমই নেই। তো এইরকম ড্রামে করেই পেট্রোল নিয়ে যাওয়া হয়, পেট্রোল ডিজেল এরকম সুন্দরবনের দ্বীপগুলোতে ড্রামে করে নিয়ে যাওয়া হয়। ওর জন্য দামও সাধারণ যা থাকে তার থেকে লিটার প্রতি 10, 15, 20 টাকা এরকম বেশি থাকে। যত বেশি ভেতরে যাবে তত বেশি দাম থাকবে, এটাই হচ্ছে ব্যাপার। আর আমরা এইদিকে পুইজালির ঘাটটা ছিল, আমরা এখন কুমিরমারির দিকে প্রায় চলে এসেছি। আমরা চলে এসেছি কুমিরমারি ঘাটে। তবে কুমিরমারি এই ঘাটটার নাম হচ্ছে শুক্রবারের বাজার, আর এখান থেকে আমরা যাব বুধবারের বাজারে। আর এখানে অনেক নৌকো রয়েছে, এখান থেকে ওই পাশে ওই পুইজালি থেকে এ পাশে খেয়াপাড়া পাড়ে নৌকো রয়েছে, সেটা মোটামুটি 10-15 মিনিট অন্তর অন্তর পাওয়া যায়। আর এখান থেকে আবার অনেক নৌকো রয়েছে যেগুলো হেমনগর চলে যায়, হেমনগর উত্তর চব্বিশ পরগনার মধ্যে, আর কুমিরমারি দক্ষিণ চব্বিশ পরগনা, তাই তো। এখন জোয়ার হয়েছে, কতটা জল উঠে রয়েছে, না হলে এই পর্যন্ত সিঁড়ি চলে আসে।
আমরা দুজনেই নামবো কুমিরমারিতে, আর সবাই যাবে ছোট মোল্লাখালীতে। এই দেখুন কতটা জল উপরে এখন জোয়ারের কারণে। জোয়ারের কারণে নৌকো অনেকটা উপরে, ওই জন্য আমাদের লাফ দিয়েই নামতে হবে। নৌকো এভাবে চলে যাচ্ছে। তো আমরা এসে পৌঁছলাম কুমিরমারি দ্বীপে, কুমিরমারি দ্বীপের শুক্রবারের বাজারে। আর এখানে এখন কীর্তন হচ্ছে, তো অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি। আমরা এখানে আসলে, কুমিরমারি আসলে একটা মিষ্টির দোকান রয়েছে, এখানে কিছু খাবার পাওয়া যায়, ওখান থেকে খাবার খাই। দেখি আজকে কী খাবার রয়েছে। কুমিরমারি শুক্রবারের ঘাট যে বাজার, সেই বাজার থেকে বেরিয়ে কুমিরমারি হাই স্কুলের সামনে দিয়ে টোটো স্ট্যান্ড রয়েছে, টোটো রয়েছে আর ইঞ্জিন ভ্যান রয়েছে। বেসিক্যালি এখানে টোটো আর ইঞ্জিন ভ্যানই যায়, এই দুটোর মাধ্যমেই যাতায়াত হয়। অটো চলাচল করে না এর মধ্যে, কারণ ছোটো দ্বীপের মধ্যে অটো চলাচল করে না। আর রাস্তাঘাট প্রচণ্ড সরু, ভেঙেও গেছে। তো আমরা একটা অটো ধরবো, অটো না টোটো বা ইঞ্জিন ভ্যান যেটা যায় সেটা ধরে আমরা যাবো সোজাসুজি বুধবারের বাজারের দিকে। আমরা একটা টোটোয় উঠেছি। টোটো এখান থেকে বুধবারের বাজারে ভাড়া হচ্ছে 100 টাকা পার টোটো। 4 জন হলে 25 করে, বা 4 জন যদি না হয় বা কতক্ষণ হবে জানি না, আমাদের যেতে হবে তাড়াতাড়ি, ওই জন্য দুজনাই 100 টাকা ভাড়া দিয়ে যেতে হচ্ছে। আর এইরকম পথ একটু পরে গিয়ে দেখাবো, আরও কঠিন পথ রয়েছে। আমরা সুন্দরবনের কুমিরমারি দ্বীপের পাশ দিয়ে হাঁটছি, আর পথটা দেখুন কত মনোরম পথ, সরু রাস্তা। তবে বৃষ্টি যখন হবে, মানে একবার এসেছিলাম পুরো বর্ষাকালে, ভরা বর্ষাকালে, তখন এই রাস্তায় হাঁটাই দুষ্কর হয়ে গেছিলো। কিন্তু এখন সেটা না, এখন রোদের তেজও বেশ প্রখর রয়েছে আর পথও বেশ মনোরম লাগছে। সবচেয়ে কম খরচে নিজের ইচ্ছে মতো একটা দিন যদি সুন্দরবন ঘুরতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য উপযুক্ত হবে। তার একটাই কারণ, আপনি মাত্র 60 টাকার বিনিময়ে চলে আসতে পারবেন 2.5 ঘন্টা নৌকো জার্নি করে লেবুখালী থেকে সোজা ছোটো মোল্লাখালী পর্যন্ত। আমরা নেমেছিলাম কুমিরমারিতে, কিন্তু এখান থেকে ছোটো মোল্লাখালী যেতে সময় লাগবে আরও 25 থেকে 30 মিনিট, এবং সেখানে 1 থেকে 1.5 ঘন্টা হল্ট করে আবার এটি লেবুখালীর উদ্দেশ্যে রওনা দেবে। এই নৌকা যাত্রা করলে আপনি দেখতে পারবেন সুন্দরবনের গহীন অরণ্যের সৌন্দর্য। তবে ছোট খাড়ির মধ্যে এই নৌকা ঢোকে না, এবং সুন্দরবনের সামাজিক জীবন, কিভাবে জলের উপরে মানুষ জীবনযাপন করে, তার একটা খুব সুন্দর চিত্র।